আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব। প্রিয় দর্শক, বেশ কদিন আপনাদের নতুন কোনো সংবাদ দিতে পারিনি। আমি একটি জরুরি সফরের মধ্যে থাকার কারণে সংবাদ দিতে পারিনি। ইনশাআল্লাহ আবারও নিয়মিত হবার চেষ্টা করছি। তো আজকে প্রথম যে সংবাদটি দিতে চাই সেটি হলো গাজার উদ্দেশ্যে ফ্লোটিলার জাহাজগুলো এখন কোন পথে রয়েছে। দখলদার কত বড় ভুল করলো ত্রাণবাহী জাহাজে হামলা করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবরটি হলো আমেরিকাতে ভয়াবহ অ্যাটাক হয়েছে এবং আমেরিকার তেল রিফাইনারিকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে। কিন্তু এটা কি হামলা নাকি কোনো দুর্ঘটনা? আমেরিকা কাকে সন্দেহ করছে? এই বিষয়গুলো আলোচনায় রাখবো আজকের এই ভিডিওতে। প্রথমেই আসছি আমরা গাজার অভিমুখে আন্তর্জাতিক যে ত্রাণবাহী জাহাজগুলো ছুটছে তার সর্বশেষ আপডেট। ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে স্পেনের বার্সেলোনা থেকে প্রায় ৪৪টি দেশের ৫০০-র অধিক ত্রাণযাত্রী গাজার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বলা হয়েছে প্রায় ৫০-এর অধিক ছোট জাহাজ নিয়ে ৫০০ ত্রাণবাহী মানবাধিকার কর্মী, সাংবাদিক, আইনবিদ, আইনজ্ঞ, যাই বলি না কেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা পৃথিবীর ৪৪ থেকে ৫০টি দেশ থেকে তারা রওনা হয়েছে গাজার উদ্দেশ্যে। এবং ইতিমধ্যে ফ্লোটিলা জাহাজে দখলদারদের বাহিনী আইডিএফ আক্রমণ করেছে, কয়েক শতাধিক তারা আটকও করেছে। এরপর জানা গেছে বিভিন্ন প্রান্ত থেকে আরও কয়েকশো জাহাজ মুভ করেছে গাজার উদ্দেশ্যে। ভূমধ্য সাগর পেরিয়ে তারা গাজায় বা গাজার জলরাশিতে প্রবেশ করেছে। দখলদার বাহিনী যখন এই জাহাজগুলোকে টার্গেট করে হামলা করেছে তখন এই জাহাজগুলোতে গ্রিস, ফ্রান্স, জার্মান, ইতালি, স্পেন সহ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরা অবস্থান করছিল। যখন দখলদাররা সে জাহাজগুলোকে টার্গেট করে, আইডিএফ সে জাহাজগুলোতে হামলা করে, পুরো ইউরোপ ক্ষেপে ওঠে এবং ইউরোপের বিভিন্ন দেশ, সেটা ইতালি বলেন, ফ্রান্স বলেন, তুর্কি বলেন, আরও যেসব দেশ আছে সেই সব দেশে হাজারো মানুষ রাস্তায় বিক্ষোভে নেমে পড়ে। অর্থাৎ দখলদাররা তাদের শক্তি দেখাতে গিয়ে ইউরোপকে পুরো খেপিয়ে তুলেছে। আমার কেন যেন মনে হয় যে নেতানিয়াহু তিনি তার শাসন আমলে বা ক্ষমতার বা দখলদার দেশটি তার ক্ষমতার একদম শেষ বিন্দুতে গিয়ে আটকে আছে। হয় পৃথিবী এই দেশটিকে তসলিম করবে, নতুবা পৃথিবী এই দেশটিকে একঘরে করে ফেলবে। আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে। পুরো ইউরোপের জনগণ ক্রমান্বয়ে দিন যত যাচ্ছে তারা দখলদার দেশের চেহারা তাদের কাছে প্রকাশ পাচ্ছে। এতদিন যে নেতানিয়াহু গাজার প্রতিরোধ বাহিনীকে সন্ত্রাসী বলতো আর পুরো পৃথিবী চোখ বন্ধ করে বিশ্বাস করত, এখন আর সেটি হচ্ছে না। পুরো পৃথিবী বুঝতে পারছে যে ওই প্রতিরোধ বাহিনীকে, ওই দখলদার দেশটি যুগের পর যুগ মিথ্যা অপবাদ দিয়ে সন্ত্রাসী বলেছে। মূলত তারা সন্ত্রাসী নয়, তারা তাদের স্বাধিকারের জন্য বা স্বাধীনতার জন্য বা তারা তাদের বেঁচে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। এবং ইউরোপের মানুষগুলো যখন শুনেছে যে তাদের ত্রাণবাহী জাহাজগুলোতে তাদের মানবাধিকার কর্মী, তাদের আইনজ্ঞদের উপর বা তাদের সাংস্কৃতিক ব্যক্তিদের উপর, তাদের সাংবাদিকদের উপর হামলা হয়েছে দখলদার দেশটির পক্ষ থেকে, তখন বিক্ষোভে ফেটে পড়েছে তারা তাদের নিজেদের দেশে। আর এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য অনেক বড় চাপের হয়ে গেছে, এটি নেতানিয়াহুর জন্য অনেক বড় চাপের হয়ে গেছে। কারণ এই ইউরোপীয় রাষ্ট্রগুলো এতদিন বাঁচিয়ে রেখেছিল দখলদার নামক এই দেশটিকে। তারা চোখে না দেখে হলেও চোখ বন্ধ করে এই দেশটির পক্ষে সমর্থন জুগিয়েছিল। এবার আর সেটি হচ্ছে না। এবার তুরস্কের মতো দেশ, এবার ইতালির মতো দেশ, স্পেনের মতো দেশ
তারা বিশ্বের কাছে পুরো দৃশ্যটা তুলে ধরছে। দেখো ওদের কাছে যে জাতিগোষ্ঠীকে অর্থাৎ গাজার মানুষগুলো বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, বিনা খাদ্যে মারা যাচ্ছে, আমরা তাদের কাছে শুধু চিকিৎসা খাদ্য নিয়ে যাচ্ছি আর ওরা আমাদের বাধা দিচ্ছে, সন্ত্রাসী বানিয়ে আমাদের বলছে যে আমরা নাকি সন্ত্রাসী। তার মানে এতদিন ওরা যা বলেছে মিথ্যা বলেছে। এতদিন ওরা প্রতিরোধ বাহিনীকে যে পরিচয় দিয়েছে বিশ্বের কাছে সন্ত্রাসী হিসেবে, এর সব কিছু মিথ্যা, এটা সত্য নয়। কারা বলছে? ইউরোপের এই জনগণ, এবং যাদেরকে আটক করা হয়েছে দ্রুত তাদের মুক্তি দেওয়ার জন্য চাপ তৈরি করছে তার দেশ। প্রতিটা ইউরোপীয় দেশ এখন দখলদার দেশের উপর চোখ রাঙাচ্ছে। আমি মনে করছি ক্রমান্বয়ে দখলদাররা একা হয়ে গেছে বিশ্বের পক্ষ থেকে, এবং ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিও তিনি আন্তর্জাতিক চাপে পড়ে গেছেন ওই একটি দেশকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বা ওই একটি দেশকে সকল অন্যায়ের অনুমোদন দিয়ে। ট্রাম্প এখন বুঝতে পারছেন তিনিও আর বিশ্ব মোড়ল নন, তাকে আর মোড়লিপনায় বা মোড়লি চেয়ারে বিশ্বের বাকি জনগণ দেখতে চাইছে না। এটা আস্তে আস্তে দিনকে দিন বাড়বে, এবং পুরো পৃথিবী থেকে যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে, মানুষের যে তাদের উপর ঘৃণার সৃষ্টি হচ্ছে, এটা আরও বাড়বে। দেখতে থাকেন, এবং এভাবেই দখলদারদের পরাজয় হবে। সেখানে শুধু মুসলিম বা অন্য ধর্ম এটা থাকবে না, মানবিক কারণেই এটা সম্ভব হবে। আসছি 2 নম্বর খবরে। 2 নম্বর খবরটি হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেসে তেল রিফাইনারি যে কেন্দ্রটি রয়েছে সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়েছে, মানে আগুন ধরে গেছে, ভয়াবহ আগুন ধরে গেছে আমেরিকার সেই সবচেয়ে বড় তেল বা ওয়েল রিফাইনারিতে। বলা হচ্ছে এখানে প্রতিদিন 3 লক্ষ ব্যারেল অয়েল মানে তেলকে রিফাইন করা হয়, এবং এই আগুনের ঘটনায় 30,000 কোটি মার্কিন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে একদিনেই। এবং যে আগুন, প্রকাণ্ড আগুনের কুণ্ডলী দেখা গেছে। বলা হচ্ছে যে আমেরিকা তার সৃষ্টির পর থেকে তার রাষ্ট্রের তেলের উপর সবচেয়ে বৃহৎ আক্রমণ হয়েছে। এখন এই শব্দটিকে আমরা আক্রমণ বলবো না দুর্ঘটনা বলবো? প্রশ্ন হলো, আমেরিকায় কোনো ড্রোন অ্যাটাক হয়নি, যুদ্ধ বিমানের অ্যাটাক হয়নি, কোনো মিসাইল অ্যাটাক হয়নি, তাহলে আমেরিকার ভেতরে এই আগুনের ঘটনা কেন? বিভিন্ন সূত্র বলছে যে আমেরিকাতে কোনো সাইবার অ্যাটাক হতে পারে, যেমন ইরানের তেল ক্ষেত্রগুলোতে দখলদার দেশটি সাইবার অ্যাটাকের মাধ্যমে বহুবার আগুন ধরিয়ে দিয়েছে। কোনো মিসাইল অ্যাটাক হওয়া লাগে না, কিংবা কোনো ড্রোন অ্যাটাক না, হঠাৎ করে ইরানের তেলকূপগুলোতে, তেল কেন্দ্রগুলোতে আক্রমণ মানে আগুন ধরে গেছে। তো একাধিক সূত্র বলছে যে এটা কখন ঘটছে, যখন আমেরিকা বা ইউরোপীয় রাষ্ট্রগুলো ইউক্রেনের পক্ষে তারা মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে যে তারা রাশিয়ার ওয়েল রিফাইনারিতে অ্যাটাক করবে। এটা কারা? আমেরিকা এবং তার মিত্ররা পরিকল্পনা করেছে তারা ইউক্রেনের মধ্য থেকে কোনো ড্রোন বা মিসাইলের মাধ্যমে রাশিয়ার তেল ক্ষেত্রে অ্যাটাক করবে। ঠিক এই সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টা আগেই আমেরিকার ভেতরে আমেরিকার ওয়েল রিফাইনারিতে আগুনটা ধরে গেছে। তাই আন্তর্জাতিক কিছু বিশ্লেষক বলছেন এটা হতে পারে রাশিয়ার কোনো সাইবার অ্যাটাক। এখন পর্যন্ত এর দায় রাশিয়া স্বীকার করেনি বা কোনো দেশ স্বীকার করেনি। আবার কেউ কেউ বলছে যে এটা কোনো অ্যাটাক ছাড়া প্রাকৃতিকভাবে কোনো দুর্ঘটনার মুখোমুখি আমেরিকা হতে পারে। কিন্তু আমেরিকা এখন পর্যন্ত এই বিষয়ে মুখ খোলেনি, কিছু বলেনি। যদি বিষয়টি রাশিয়ার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আমেরিকার জন্য অনেক বড় ধাক্কা, কারণ এরপর থেকে ইউক্রেনকে আমেরিকানরা পশ্চিমারা ব্যবহার করে যদি কোনো প্রকার রাশিয়াতে আক্রমণ করে, রাশিয়ার সেম টাইপের আক্রমণ সেই দেশগুলোতে এভাবে নিজের ঘরে বসে একটা সুইচ টিপ দিয়ে করবে। আর সাইবার অ্যাটাক তো বুঝতেই পেরেছেন, কোনো মিসাইল অ্যাটাক, ড্রোন বা যুদ্ধ বিমান লাগে না। একটা সিস্টেমেটিক ইন্টারনেটকে ব্যবহার করে, সিস্টেমকে হ্যাক করে বিভিন্ন সিস্টেমে এই সাইবার অ্যাটাক করা সম্ভব।
তো এটি অ্যাটাক নাকি দুর্যোগ বা মানে কোনো দুর্ঘটনা, এটি চূড়ান্ত সিদ্ধান্তের আগে বলা যাচ্ছে না, কিন্তু এটি যে সম্ভব এটা চীন এবং ইরান প্রমাণ করেছে এর আগে। তাই আমেরিকার সন্দেহ থাকবে রাশিয়ার দিকে, এবং আমেরিকা এই তার তেল রিফাইনারিতে আগুনের কারণে অনেক বড় ক্ষতির মুখে পড়েছে, এবং ইতিমধ্যে সেই অঞ্চল ছেড়ে সব প্রতিষ্ঠানগুলো সরে পড়েছে, সব সরে পড়ছে। এবং এটা কি একটি আগুনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি এটি আরও বাড়বে, বা এরকম আরও অ্যাটাক হবে, বা এরকম আরও দুর্যোগ বা দুর্ঘটনা আরও ঘটবে কি না, এটা কোনো স্যাবোটাজ অ্যাটাক কি না, এগুলো নিয়ে আমেরিকা এখন বিশ্লেষণ করছে। এবং হয়তোবা আমরা অল্প সময়ের ব্যবধানে জানতে পারবো যে আসলে এই ঘটনাটা কী ঘটেছে। যদি প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এটিও আমেরিকার জন্য অনেক বড় আঘাত। আর যদি কোনো রাষ্ট্র করে থাকে তাহলে আমেরিকাকে সর্বোচ্চ সতর্ক করে দিয়েছে যে তুমি লিমিটেশন, মানে তোমার যে সীমাবদ্ধতা সেখানে থাকো, ক্রস করো না, লিমিট ক্রস করো না, তাহলে তোমার জন্য এরকম বিপদ আরও আসবে, আরও বড় বড়, মানে এই বিপদগুলো তোমার রাষ্ট্রে আরও ঘটতে পারে। সো তুমি সতর্ক থাকো। আল্লাহ হাফেজ।